আর আপনার ঘটনা শোনার আগে মনে হয় আমি আন্দাজ করে ফেলেছি। চকো পাই বলে উঠে বারান্দায় চলে গেল। তাদের কথা বলতে বলতে রাত 1টা বেজেছে। বারান্দায় দাঁড়িয়ে চোখে মুখে বাতাস লাগাচ্ছে। খেয়ালই করেনি যে বৃষ্টি হচ্ছিল। সবেই থামলো। সুন্দর পরিবেশ, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মাটির গন্ধ ভেসে আসছে। পাহাড়ি অঞ্চলগুলোতে বৃষ্টি আলাদাই সৌন্দর্য, আবার ভয়ঙ্কর। এমন পরিবেশে মস্তিষ্ক খালি হয়ে যায়, সব চিন্তা দুশ্চিন্তা দূর হয়ে যায়, ফ্রেশ লাগে। এসব উপভোগ করতে করতে আদনানের কথা মাথায় আসলো। সে তো চুপ থাকার লোক নয়। বেশ সময় হয়েছে আয়েশা একা বারান্দায়, একবারও উকি দেয়নি, ডাকেনি। ঘুমিয়ে গেল না তো? মাথা ঘোরায় আয়েশা। আদনান ঘরে নেই। গেল কোথায় এই সময়? ওয়াশরুমে উঁকি মেরে দেখলো সেখানেও নেই। চিন্তায় পড়ল এবার, না বলে এইভাবে কোথায় যেতে পারে? এসব চিন্তাভাবনার মধ্যে বিকট আওয়াজে বজ্রপাতে ইলেকট্রিসিটি চলে গেল। পুরো রুমে ছেয়ে গেল বিদ্যুটে অন্ধকার। কিছুই দেখা যাচ্ছে না। নিমিষেই আয়েশার চিন্তা ভয়ে পরিণত হয়েছে। এমন অন্ধকার ভীষণ ভয় পায় সে। এদিক ওদিক হাতড়াচ্ছে, মোবাইল খুঁজছে ফ্ল্যাশ লাইট জ্বালানোর জন্য। খুঁজে পেল না। নিঃশ্বাসের গতি ক্রমাগত বেড়েই চলেছে, অনবরত ঘাম ছুটে চলেছে। তার মধ্যে বারবার, এই আপনি কি এখানে আছেন? শুনছেন আমার কথা? আদনান বারান্দায় বসে কফি খাবে ভেবে আয়েশাকে না জানিয়ে কফি আনতে চলে গিয়েছিল হোটেলের রেস্টুরেন্টে। সেটা 24 ঘন্টায় খোলা থাকে। 2 কাপ কফি নিয়ে আসার পথে করিডোরে ইলেকট্রিসিটি চলে যায়। মোবাইলের লাইট অন করতে গিয়ে কফি শার্টের মধ্যে পড়েছে। বিরক্ত হয়ে রুমের দিকে এগোতেই আর্তনাদ শুনতে পায় আয়েশার। দ্রুত পায়ে এগিয়ে দরজা খুলে ডাকে, আয়েশা। খাটের এক কোণায় বসে আছে সে। প্রচণ্ড ভয় কাঁপছে। মুখে লাইট পড়তে ধরফরিয়ে উঠে আদনানের শার্ট টান দিয়ে তাকে চাপটে ধরেছে। সে কাঁপছে, কপালে ঘাম। ছাড়িয়ে মাথা উঠতে চাইলে ছাড়ছে না। আদনান না পেরে এক হাত তার মাথায়, অন্য হাত দিয়ে বাহু নিজের সাথে আবদ্ধ করে রেখেছে। শান্ত করতে চাইছে আয়েশাকে, কিন্তু সে তার শার্ট খামচে ধরে তার সাথে মিশে আছে। শান্ত হ প্লিজ, ভয় পেয়েছো? আমি আছি তো, দেখো। আদনান। আদনান নিজের কানকে বিশ্বাস করাতে পারেনি আয়েশা তার নাম ধরে ডাকছে। কিন্তু এই মুহূর্তে এসব ভাবার সময় না। আয়েশার দুগালে হাত রেখে মাথা তুলে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলো, বড় কি হয়েছে? আমাকে অন্ধকারে রেখে যাবেন না প্লিজ। আমার ভয় করে, না হয় রিহান আবার আমাকে আঘাত করার ট্রাই করবে। আপনি থাকলে পারবে না, আমি আপনার সাথে থাকবো। আমাকে রাখেন প্লিজ। আয়েশার কয়েকটা বাক্য আদনানকে বিমূঢ় করে ফেলেছে। তাকে জড়িয়ে ধরে অনুভব করবে নাকি রিহানের কথা শুনে রেগে যাবে, সেটা ভেবে নিচ্ছে। বেশ কিছু সময় হয়েছে তারা এভাবেই দাঁড়িয়ে। ইলেকট্রিসিটি এসেছে 5 মিনিট আগে। আয়েশা শান্ত হয়ে গিয়েছে। তার দিকে তাকাতেই খেয়াল করলো তার চোখের কোণে জল। চোখ বন্ধ। চোখের জলগুলো যেন বুকে কাটার মতো বিচ্ছে। তার মধ্যে অজানা ভয় ঢুকলো। আয়েশা স্থির হয়ে আছে, কোনো নড়াচড়া করছে না। অজ্ঞান হয়নি তো? আয়েশার মাথা উঁচু করে ধরে তাকে ডাকছে। আয়েশা নড়ে চড়ে আরও শক্ত করে ধরেছে আদনানকে। শার্ট খামচে ধরে আছে। আদনান স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। না, ঘুমিয়ে পড়েছে। তার বুকেই ঘুমিয়েছে। এটা ভেবে সামান্য হাসলো। তবে সে হাসিতে কোনো আমেজ নেই। ভালো লাগছে তার। আয়েশাকে এভাবে রাখতে, একদম তার বুকের সাথে মিশিয়ে রাখতে স্বস্তি পাচ্ছে সে। কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে থাকলে আয়েশার কষ্ট হবে ভেবে তাকে পাজা কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। আয়েশা তখনও আদনানের শার্ট ধরে রেখেছে। হালকা করে ছাড়িয়ে পাশে অর্ধ শুয়ে মাথায় হাত বোলাতে লাগলো আর গভীর চিন্তায় ডুব দিয়েছে। সকালে আদনানের আগে ঘুম ভাঙল আয়েশার। উঠে দেখলো আদনান অর্ধ শুয়ে তার মাথায় হাত দিয়ে আছে, আর সে তার শার্ট ধরে। আদনান তার হাত শক্ত করে ধরে আছে সেখানেই। কিছু সময়ের জন্য এভাবেই চুপ হয়ে রইল। কাল রাতের ঘটনাগুলো মস্তিষ্কে পুনরাবৃত্তি করছে। ঝাপসা মনে আছে, ব্রেইনে চাপ দিলে পুরোটাই মনে পড়বে। মনে রাখার মতন ঘটনাগুলো যে বয়স থেকে আয়েশার জীবনে ঘটেছে, সেসব লাইন টু লাইন সবই মনে আছে তার। এটাই তো সামান্য কাল রাতের ঘটনা। উঠে চলে গেল ফ্রেশ হতে। ফিরে এসে দেখলো আদনান উঠেছে। তুমি ঠিক আছো? হ্যাঁ। ঘুরতে যাবেন না? যাব। একজন আরেকজনের দিকে চাওয়াচাওয়ি করছে। এর কারণ একদম পরিষ্কার। রেডি হয়ে নাও, নাস্তা করে বেরোবো। আয়েশাকে এখন কোনো প্রশ্ন করা যাবে না। তাই সিদ্ধান্ত নিল ঘুরিয়ে ফিরিয়ে তার মন ভালো করবে, তারপর সব ব্যাপারে আজ জানবে। সমস্যা আদনানের ধারণা চাইতেও বেশি গভীর। জানা অত্যন্ত প্রয়োজন। আজ কোথায় যাবেন? মুখে হাসি নিয়ে বলেছে কথাটা।
স্বাভাবিক হওয়ার ট্রাই করছে আয়েশা। বগালেক আর নীলগিরি। আমাদের হোটেল চেঞ্জ করে চলেন নীলাচলের রিসোর্টে যাই। ওদিকটা বেশি সুন্দর, সকাল সকাল মেঘ দেখা যাবে। এক মুহূর্তেও সময় নেয়নি আদনান, সাথে সাথে উৎফুল্ল মন নিয়ে বলল, তাহলে চলো, ব্যাগ গুছিয়ে নাও। আদনানকে থামিয়ে দিয়ে বলল সে। আপনি রাজি হয়ে গেলেন? এমনি তো তর্ক করেন শুধু, আমার কোনো কথাই শোনেন না। আচ্ছা, এখন থেকে আপনার সব কথা শুনতে হবে, তাই তো? বেশ, তবে বউদের মতন করে কথাটা বলে ফেললেন না। শার্টের হাতা উল্টাতে উল্টাতে বাঁকা হেসে বলল। লজ্জায় ফেলা আদনানের নিত্যদিনের কাজ, আজকেও এর ব্যতিক্রম ঘটেনি। আমি তো এমনি বললাম। কাল রাতে আমাকে জড়িয়ে ধরে এমনি এমনি অনেক কিছু বলেছ। কি বলেছি? এই লোকের মুখে কস্টেপ মেরে দেওয়া উচিত। কোনোভাবেই বলা যাবে না আয়েশার অল্প স্বল্প মনে আছে, নিজে ফাঁসবে। আদনান ঘড়ি পরে আয়েশার সামনে এসে দাঁড়ালো, তাকে মাথা থেকে পা পর্যন্ত মাপছে। মুখের দিকে চোখ পড়তেই দেখলো সে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে, সাথে সাথে চুল এলোমেলো করে দিয়ে বলল, এইসব নিয়ে রাতে একান্তে কথা হবে, ওকে? এক চোখ টিপ দিয়ে চলে গেছে। তার কথার অনেক মানে দাঁড়ায়, কিন্তু জিজ্ঞাসা করলেই কথা ঘোরাবে, আয়েশাকে হেনস্থা করবে। আদনানকে ধাক্কা দিয়ে সরিয়ে ব্যাগপত্র গোছাতে শুরু করেছে সে। গুছিয়ে হোটেলের থেকে চেক আউট করে নীলাচল গেল। সেখানে সুন্দর একটা রুম বুক করেছে, যেখানে বারান্দায় বেরোলেই নীলাচলের মনোরম দৃশ্য দেখা যায়। আয়েশা ব্যাগ দেখেই বেরিয়েছে। আদনান ফোনে কথা বলছে তার থেকে একটু দূরে দাঁড়িয়ে। আয়েশার পাশে একটি ছেলে এসে দাঁড়ালো। এক্সকিউজ মি। ইয়েস, এক্সকিউজ। ফানি। কেন, আমি কি কোনো জোকস বলেছি? না না, আসলে আমি মৃদুল। কাল আপনাকে দেখছিলাম নীলাচলে, সাদা ড্রেস পরা ছিলেন তাই না? মনে হয়। হ্যাঁ, আপনি ছিলেন, কারণ এখানে আমি এত লম্বা চুলের আর কাউকে দেখিনি। উত্তর দিল না আয়েশা, স্মিত হাসল। ভাই। ও ওয়াও, অনেক খুশি হলেন মনে হয় ভাই শুনে। না মানে আপনার চুলগুলো অনেক সুন্দর। জানি, সবাই বলে। আপনি অনেক কাট কাট কথা বলেন, আই লাইক ইট। আদনান তাদের দেখছে আর হাঁসফাঁস করছে। কি এমন গভীর আলোচনায় মগ্ন এরা? ফোন রাখ বেটা, বলেই দৌড়ে গেল সেখানে। আয়েশাকে ডাকলো, ভাইয়া এখানে আসেন। ভাইয়া শুনে নীলাচলের মেঘের সাথে উড়ে যেতে ইচ্ছে করছে তার। বিস্মিত নয়নে গিয়ে আয়েশার পাশে দাঁড়িয়েছে। মৃদুল ছেলেটি হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো ভাইয়া, আমি মৃদুল। হাই। আপনি কত ভালো ভাই, বোনকে নিয়ে ঘুরতে এসেছেন, আর আমার বড় ভাই আমাকে দামি তাই না? বলে হাসতে লাগলো মৃদুল। পরপর বলে উঠল, আপনার বোন অনেক কিউট। কিসে পড়েন আপনি? ওয়েট, লেট মি গেস। 9 or 10, বড় জোর ইন্টার ফার্স্ট ইয়ারে হবে। আদনান কিছু বলতে যাবে, তখনই আয়েশা তার ধারালো নখ দিয়ে তার হাত খামচে ধরেছে। আপনি বলেন, আপনি কিসে পড়েন? আমি তো অনার্স প্রথম বর্ষ। আয়েশা হাসতে লাগলো। এই হাসির মানে আদনান মৃদুল কেউই বুঝলো না। সবাইকে তাক লাগিয়ে আয়েশা এমন একটি কথা বলল যেটা মোটেও তাকে স্যুট করে না। জানেন, আমি যদি ঠিক বয়সে বিয়ে করতাম আপনার সমান আমার একটা ছেলে থাকতো, কিন্তু দুর্ভাগ্য। মানে? আশ্চর্য হয়ে মৃদুল প্রশ্ন করছে। আমি ফাইনাল ইয়ারে। আদনান বুক ফুলিয়ে বলল। আর আমি ওর ভাই না, হাজব্যান্ড। আয়েশা আরো জোরে খামচে ধরেছে হাত। ও সরি আপু, সরি ভাইয়া, আসি। বলেই উল্টো ঘুরে হাঁটা ধরেছে। আদনানের হাত জ্বলছে, ছিলে গেছে। হাত ঘষতে ঘষতে বলল, এখনই এমন খামচে দাগ বসিয়ে দিয়েছ, সামনে দিন তো পড়েই আছে, কি যে করবে না ওপরওয়ালাই জানে। সরি। ঠোঁট উল্টে আয়েশা উত্তর দিয়ে হাঁটা দিয়েছে। এই দাঁড়াও। কি? ঠিক সময় বিয়ে করলে না, তোমার মতন এত বড় একটা ছেলে থাকতো। রেগে গেল মুহূর্তেই আয়েশা। এই দেখেন, আমি কথার কথা বলেছি। ফ্ল্যাট মারা ট্রাই করছিল, দেখেন না? মুখে দুষ্টু হাসি ঝুলিয়ে বলল, এখন কিন্তু সব বাচ্চা কাচ্চার ভূত মাথায় এনো না, বাচ্চা আর বাচ্চার পাপ কোনোটাই সামলাতে পারবে না। তেড়ে এসেছে আয়েশা আদনানের দিকে, তার কলার চেপে বলল, একদম উল্টাপাল্টা কথা বললে ফেলে দেব। মরবেন না, শুধু হাত পা ভেঙে পড়ে থাকবেন। জল্লাদ মহিলা। বগালেক আর নীলগিরি ঘুরেছে তারা সারাদিন। আয়েশা একটু খিটখিট করলেও হাসি খুশি ছিল। দূরত্ব দূর করেছে ধীরে ধীরে নিজেদের মধ্যেও। আয়েশা নিজেও চায় নিজের একান্ত ব্যক্তিগত একটা মানুষ, কিন্তু লজ্জায় দ্বিধায় প্রকাশ করতে পারে না। কাল কফি আনতে গিয়ে এত কাহিনী করেছে, আজ আগে ভাগে ব্যবস্থা করেছি, ধরো। আয়েশা হালকা অন্ধকারে বারান্দায় বসে রাতের কালো মেঘ উপভোগ করছিল। আদনান তার হাতে কফি ধরিয়ে দিয়ে নিজেও তার পাশের সোফায় বসল। ভালো হয়ে গেছেন? আমি আগের থেকেই ভালো। আমার সাথে আগে এমন ভালো ছিলেন না।
তখন চিনতাম না, জানতাম না। আগে অপরিচিত ছিলাম, আর এখন? এখন পরিচিত। আর পরিচিত হিসেবে আমি মানুষটা খারাপ না। কফির চুমুক নিয়ে সামান্য হাসলো আয়েশা। আদনান তার দিকে নিষ্পলক তাকিয়ে। চাঁদের আবছা আলো আয়েশার শ্যামলা মুখে পড়ছে। সেই আলোয় চোখ আরও জল করছে। তার মনের খুশির প্রমাণ দিচ্ছে তার দুই গালে পড়া টোল। এলোমেলো চুলগুলো যখন অবাধ্য হয়ে চোখে মুখে পড়ছে, তখন সে ঠোঁট চেপে নাক ছিটকাচ্ছে। বিরক্ত হয়ে সরিয়ে দিচ্ছে সে। হেঁটিও যেন মোহনীয় লাগছে, আবেদনময়ী লাগছে। কাল রাতের ব্যাপারে কথা বলি। রাতের গভীর আধারে আদনানের ভারী কণ্ঠস্বর আয়েশার কানে বাজল। ভয় পেয়েছিলাম। আর রিহান সব সত্যিটা বলবে। কণ্ঠে গাম্ভীর্য বজায় রেখে দাঁতে দাঁত চেপে বসেছে। কিছু সময় অতিবাহিত করার পর মুখ খুলল আয়েশা। মনকে প্রস্তুত করেছে সত্যটা বলার জন্য। আদনানের প্রতি তার অজানা বিশ্বাস তৈরি হয়েছে। কেন সেটা জানে না। আজ থেকে 2 বছর আগে মাতাল হয়ে সে আমাকে আঘাত করার চেষ্টা করেছিল, মেরে ফেলতে চেয়েছিল। আদনান আয়েশার কাছে এসে হাতে হাত রাখলো। তার চোখে চোখ রেখেছে। আয়েশা চোখ নামিয়ে ফেলেছে। সে চোখে চোখ রেখে কথা বলতে জানে না। সব সত্যিটা বলবে, আমি শুনতে চাই। বিশ্বাস করবেন আমাকে? করব। আস্তে ধীরে আয়েশা বলতে শুরু করলো। আজ থেকে আরও 2 বছর আগে নিত্যদিনের মতো করেই জীবন চলছিল তার। কাজ, পড়ালেখা সব মিলিয়ে স্বাভাবিক জীবন। প্রথমে সে যেখানে চাকরি করত সেখানেই কাজ করত কাব্য, আয়েশার প্রাক্তন। মূলত সেই তাকে এই চাকরির ব্যবস্থা করে দিয়েছিল। সেটি রিহানের কান অবধি পৌঁছে যায়। তাকে দিন রাত মেসেজ কল করে ব্ল্যাকমেইল করতে থাকে। কেন সে তাকে রেখে অন্য কারোর সাথে জড়ালো? যেহেতু প্রেম করছেই, তার সাথেই করতে পারত। কাব্যের সাথে বিচ্ছেদ হওয়ার পর সে পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে জয়েন করে। সব খবর রিহানের কান অবধি পৌঁছালেও ব্রেকআপের খবর পায়নি। সপ্তাহে 4 দিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি ছিল নতুন চাকরিতে। তার তেমন কোনো বন্ধুবান্ধব না থাকায় সে বাসা থেকে কাজ, কাজ থেকে ভার্সিটি, আবার ভার্সিটি থেকে বাসা, এভাবেই চলছিল। ততদিনে রিহানের উত্ত্যক্ত করা কিছুটা কমেছে, কিন্তু আয়েশা জানতো না তার জন্য আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এটি তো মাত্র ঝড়ের আগের শান্তি। 1 জুলাই আয়েশার জন্মদিন। সারাদিন বাহিরে বৃষ্টি ছিল। বৃষ্টি থেমেছে সন্ধ্যায়। শুক্রবার হওয়াতে সেদিন রাতে পুরো পরিবারের বিয়ের দাওয়াত ছিল। কিন্তু আয়েশা লো ফিল করাতে আয়েশা আর যায়নি। একা বাসায় রয়ে গেছে। রাত 8টায় আবার বৃষ্টি শুরু হলো। ইলেকট্রিসিটি চলে যায়। আয়েশা ভয় পেয়ে জানালা দিয়ে আরিফ আর জারিফকে আওয়াজ দেয় আসার জন্য। 20 মিনিট পর দরজা ধাক্কানোর আওয়াজ পেয়ে আরিফ অথবা জারিফ কেউ একজন এসেছে ভেবে দরজা খুলে দেয়। ফ্ল্যাশ লাইট অন করতে রিহানের ভয়ঙ্কর ভেজা চেহারা ভেসে ওঠে তার সামনে। এতটুকু বলার পর আয়েশা হালকা কেঁপে ওঠে। আদনান তার হাত ছেড়ে 2 হাত গালে রাখে। সাহস বেড়েছে তার, তবে এই স্পর্শে কোনো লালসা নেই, আছে গভীর আস্থা। আয়েশাও কিছু বলছে না, গলা ধরে আসছে তার। পরপর আদনান একটু হেসে গভীর স্বরে বলল, একদম ভয় পাবে না, আর এখন তো আমিও আছি। আবার বলতে শুরু করলো। সে সাথে সাথে ঘরে ঢুকে আয়েশার গলা চেপে ধরে আর বলে, অনেক ভুগিয়েছিস, এত দেমাগ, এত অহংকার। আয়েশা অনবরত তাকে দূরে সরানোর চেষ্টা করে ব্যর্থ হচ্ছিল। গলা চেপে ধরায় তার গলা দিয়ে কথা বের হচ্ছিল না। চিৎকার করে আরিফ ভাইয়া বলে চিৎকার করতে চাইলে রিহান ছুরি বের করে। আর একটা শব্দ করবি শেষ করে দিব। তার মুখ থেকে মদের বিশ্রী গন্ধ বেরোচ্ছিল। অনেক সুযোগ দিয়েছি তোকে, তোকে ভোলার জন্য আরও প্রেমে জড়িয়েছি, পারিনি। জানিস আরশি আমাকে কতটা ভালোবাসে, কিন্তু আমি তাকে ভালোবাসি না, তোকে বাসি। কিন্তু তুই দামই দিস না। আরশি প্রেগনেন্ট, ওর বাবা মা সব জেনে গেছে। এখন ওকে আমার বিয়ে করাই লাগবে, কিন্তু আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তাই আজ তোর জন্মদিনে তোকে গিফট দিতে এসেছি। তোর মৃত্যু, তুই আমার না তো কারো না। গলা চেপে ধরায় আয়েশার চোখ মুখ উল্টে যাচ্ছিল। মুখ থেকে লালা বেরিয়ে গিয়েছিল। তবে তখনই কারেন্ট চলে আসে। রিহান চোখে নেকা কান্না নিয়ে আয়েশাকে ছুরি মারতেই যাবে, তখন আরিফ জারিফ পেছন থেকে তাকে সরিয়ে ফেলে। ছুরি নিয়ে ফেলে দেয়। জারিফ আয়েশাকে বসিয়ে পানি খাইয়ে দেয়। ততক্ষণে আরিফ রিহানের বুকে লাথি মেরে মাটিতে ফেলেছে। জারিফ এসে তাকে তুলে তার গলা দেয়ালের সাথে চেপে ধরেছে। তখন আরিফ বলল, আমার বোনের দিকে নজর দিছিস, কিছু বলেনি। আদর গায়ে হাত দিয়েছিস, তুই ভাবতে পারিস আমরা তোর সাথে কি করবো এখন? তখনই জারিফ বলল,
শরীরে যে কয়টা হাড্ডি আছে এর চেয়ে বেশি টুকরো করে শীত লক্ষায় ভাসিয়ে দিব। ভাইয়া তাকিয়ে আসো কেন? দীপক ভাইরে কল লাগাও। দীপক কুমার রায় থানার ওসি, আর আয়েশাদের বাসায় ভাড়া ছিল এক সময়। দীপকের মায়ের কোলেই বড় হয়েছে আয়েশা। মেসেজ করেছি, 15 মিনিটে আসছে। বাসায় সবাই আসার আগে কাজ সারতে হবে ভাইয়া। জারিফ রিহানকে ফেলে বুকে পাড়া দিয়ে দাঁড়িয়ে বলছে। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। আমি আয়েশার কাছে গেলাম, তুইও এই মাদ্রিদের গ্যাক। আয়েশা নিস্তব্ধ হয়ে বসে আছে। আরিফ আয়েশার পাশে গিয়ে বসলো, মাথায় হাত দিয়ে বলল, আমরা এতগুলো ভাই থাকতে তোর কে ক্ষতি করবে বল? তুই না আমার সাহসী বোন। ভাইয়া, বলেই কেঁদে উঠল। সহজে কাঁদে না সে। কিছুক্ষণের মধ্যে দীপক আর একজন কনস্টেবল সহ জাবেদ আসলো। জাবেদ রাস্তা দিয়ে যাওয়ার পথে বাসায় পুলিশ ঢুকতে দেখে তাদের পিছু এসেছে। এসে এমন অবস্থা দেখে ঘাবড়ে গেছে সে। দীপক আরিফ জারিফ থেকে সব জেনে আয়েশার কাছে গেল। দীপক গম্ভীর মানুষ, সোজাসাপটা কথা তার, ডু অর ডাই। ঠান্ডা মস্তিষ্কে খুন করতে পারে। পুলিশি দুনিয়াতে তার নাম ডাক অনেক। সে তার রিভলভার বের করে আয়েশাকে এগিয়ে দিল। গো অ্যান্ড শুট হিম। আয়েশা দীপক ভাইয়ের দিকে তাকালো। কি হলো যা? আই সোয়ার ইউ, কেউ জানবে না। শুট হিম। পারবো না ভাইয়া। তোকে আমি এতটা দুর্বল আশা করিনি আয়েশা। বাঘিনীর মতো বেড়ে উঠতে দেখেছি, তুই একটা শুট করতে পারবি না? ভাইয়া, আমি কিছু করিনি। আমি তোকে বলেছি তুই কিছু করেছিস? আমি তোকে শুট করতে বলেছি। আমি মানুষ মারতে পারি না ভাইয়া। কিন্তু আজ আমি বলেছি তোর শুট করা লাগবে। তোর কোনো গুনাহ হবে না, দোষ হবে না, কারণ আমি করিয়েছি তোকে দিয়ে এই কাজ। তুই এখানে কোনোভাবেই গুনাহ আর দোষের ভাগিদার না। পারলে কর, না হয় আমিও কোনো অ্যাকশন নিব না, চলে যাব। আমার সাথে তোর বাকি ভাইরাও যাবে। ঘরে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে কি হচ্ছে কেউ বুঝছে না। দীপক ভাই সবাইকে অবাক করছে। একজন আদর্শ পুলিশ হয়ে কিভাবে শ্যুট করতে বলছে। যতই হোক, এটা একটা মার্ডার কেস হবে। পুলিশ হয়ে নিজের গান দিয়ে অন্যকে দিয়ে মার্ডার করাচ্ছে। জাবেদ দীপকের সাথে কথা বলতে চাইলে সে এক ধমকে তাকে থামিয়েছে। সে তার কথায় অনড়, সে শ্যুট করিয়েই ছাড়বে। টেনে উঠিয়ে নিয়ে গেল আয়েশাকে। রিহানের সামনে এনে দাঁড় করিয়েছে। রিহান নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে। পাশেই কনস্টেবল দাঁড়ানো, জোর করে রিভলভার হাতে ধরিয়েছে আয়েশার। ধমকে সুরে বললেছে, আয়েশা শুট। রিভলভার হাতে নিয়ে আয়েশার হাত অনবরত কাঁপছে। ট্রিগারে আঙুল, কিন্তু শ্যুট করতে পারছে না। অনেক দুর্বল রে তুই আয়েশা। তুই এমন একটা ছেলেকে শুট করতে পারিস না যে তোর জীবন নরক বানিয়ে দিচ্ছে, তোকে পদে পদে হেনস্থা করছে। আজ তোর বাড়ি অবধি চলে এসেছে, মারতে চেয়েছে, আরেকটু হলে মেরেই ফেলতো। আফসোস নিয়ে মরে যেতি, দোষ না থাকার সত্ত্বেও অবাঞ্ছিত মৃত্যু পেয়ে যেতিস। তার হাত তো কাঁপলো না তোকে মারতে, তোর হাত কাঁপছে কেন? ভালো টালো বাসিস না তো একে আবার? ভালো টালো বাসিস না তো আবার? কথাটা আয়েশার মস্তিষ্কে এসে লেগেছে। সে তো তাকে ভালোবাসে না, ঘৃণা করে। 3টা বছর যাবৎ তার জীবনে জমের মতন থেকেছে। এক মুহূর্ত শান্তি দেয়নি। তার বাবা মাকে নিয়ে উল্টোপাল্টা বলেছে, তার পরিবারের ক্ষতি করতে চেয়েছে। আয়েশার মাথার রগ শক্ত হয়ে গেল, চোখে মুখে হিংস্রতা। দীপকের ধিক্কার আয়েশাকে হিংস্র করে তুলেছে। সে এতটা দুর্বল। আয়েশা শ্যুট করে দিল তৎক্ষণাৎ। সাথে সাথে হাত থেকে রিভলভার মাটিতে পড়ে গেল। ও, রিভলভার খালি, ভুলে গিয়েছিলাম বলতে। দীপক পকেটে হাত রেখে খুব স্বাভাবিক ভঙ্গিতেই বলল কথাটি। সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে। এটা ফাজলামো করার সময় না, তারপরেও করছে দীপক। অদ্ভুত ধরনের ফাজলামো। জাবেদ চেয়ারে বসে পড়েছে আর ভাবছে, এভাবেই পুলিশ হয়নি। অপরাধীদের পুলিশ ধরে, কিন্তু পুলিশদের কেউ ধরতে পারে, কেউ না। স্যার, এনে কি করবো? কনস্টেবল যেন এসবে অভ্যস্ত, তার মধ্যে কোনো ভাবান্তর নেই। কোমর বেঁকিয়ে মাথা চুলকোতে চুলকোতে বলছে, ওর শ্বশুর বাড়ি যাওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা স্যার। সে রিহানকে তুলে নিয়ে চলে গেল। দীপক আয়েশার কাঁধে হাত বেঁধে বলল, এই তোরা ঘরের অবস্থা কি করেছিস? আন্টি আঙ্কেল এসে দেখলে ভাববে ডাকাতি হয়েছে, সবাই মিলে পরিষ্কার কর। আরিফ জারিফ রিহানের সাথে ধস্তাধস্তি করে ঘর অনেকটা ওলট পালট করেছে। দীপকের আদেশে সেগুলো পরিষ্কার করতে লাগলো। হাতে হাতে জাবেদও করছে। আয়েশা তখনও স্তব্ধ। দীপক আয়েশাকে সোফায় বসিয়ে বলল, কিরে বুড়ি, তোর নাচ জন্মদিন, খালি মুখে ফিরিয়ে দিবি? আয়েশা দীপকের দিকে তাকালো, ঠোঁটে চওড়া হাসি ঝুলিয়ে বলল, কি খাবেন? খিচুড়ি কর,
বৃষ্টি হচ্ছে, একটু বেশি করে করিস, বাড়ি নিয়ে যাব, তোর ভাবি আর ভাতিজাকে নিয়ে খাওয়াবো। খাবারের কথা শুনে তাদের কারো মাথায় ঠিক থাকে না। খাবার বলতেই কাঁদ তারা। সেটা যদি হয় আয়েশার হাতের ভুনা খিচুড়ি, তাহলে আর কথাই নেই। খিচুড়ির কথা শুনে আরিফ, জারিফ, জাবেদ কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা ভুলে গেছে। তবে আয়েশাকে হাসতে দেখে অবাক হচ্ছে। রহস্যময় হাসি। এত তাড়াতাড়ি স্বাভাবিক হওয়া মোটেও ভালো সংকেত না। সবাই দেখেছে তাকে হাসতে, কেউ হাসির মানে বুঝল না। তবে মনে মনে নিজেদের বুঝ দিল আয়েশা স্বাভাবিক হয়েছে, এটাই অনেক। খিচুড়ি রান্না করতে করতে রাত 11টা বেজেছে। দীপক সিটিং রুমে বসে টিভি দেখছে, আর বাকিরা আয়েশাকে এটা ওটা এগিয়ে দিয়ে সাহায্য করছে। মতি বেগমকে পাশের টিনের ঘর থেকে ডেকে আনা হয়েছে মুরগি কেটে দেওয়ার জন্য। 11টা 20-এ আয়েশার পরিবারের সবাই ফিরে এসে পুরো গ্যাংকে একসাথে দেখে চমকে গেল। যেহেতু তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে যে যা ঘটেছে সেই ব্যাপারে কাউকে কিছু জানানো হবে না, তাই জন্মদিনে পেট পুজো করতে এসেছে বলে ছুতো দিল। খাবার শেষে এবার বিদায়ের পালা। সবার থেকে বিদায় নিয়ে দীপক এগোলো। আয়েশাও তার পিছু পিছু ছুটল। সদর দরজার সামনে দীপক, আয়েশা, আরিফ, জারিফ আর জাবেদ দাঁড়িয়ে। দীপ ভাইয়া। হ্যাঁ বল। থ্যাঙ্কস। আমরা যে সাহায্য করলাম, আমাদের থ্যাঙ্কস দিলি না কেন? আরিফ বলল, তোমাদের থ্যাঙ্কস, কিন্তু দীপক ভাইয়াকে বেশি থ্যাঙ্কস। সেটা কেন? জারিফ বলল। জারিফকে কাটিয়ে দীপক বলল, থ্যাঙ্কস বলিস না বুড়ি, আজ যে শিক্ষাটা পেলি কোনোদিন ভুলবি না। এটা আমার তরফ থেকে তোর জন্মদিনের গিফট। যেই পরিস্থিতিই হোক না কেন, যদি দেখিস তুই সেখানে সঠিক, সেখানে সিনা তানে দাঁড়িয়ে যাবি, সামনে কে দেখার দরকার নেই। এত বড় সাহস করে এতটা স্বাভাবিক আচরণ করে কি করে? আদনান তার চোয়াল শক্ত করে বলল কথাটি। আয়েশা এতক্ষণ ঘটনার ঘুরেছিল। আদনানের আজই হুঁশ ফিরল। আদনান তখনও তার হাত শক্ত করে ধরে আছে, অনেকটা কাছাকাছি তারা। আদনানের গা থেকে পুরুষালী স্মেল আসছে। এই স্মেলের সাথে সে পরিচিত না একদমই, তবে এই গন্ধ তার বুকে ঝংকার তুলেছে। আয়েশার সাথেই হাত সরিয়ে ফেলল। লজ্জাবোধ করে একটু দূরে সরে বসলো। এতক্ষণ যাবৎ তার হাত ধরে বসেছিল, এত কাছাকাছি, একদম বুকের ডান পাশে লিখে। আদনানের দিকে মুখ তুলে চাইতেই দেখলো আদনান চুপ করে আছে। হঠাৎ তার মাথায় আসলো আদনান এই পুরো ব্যাপারটা নিয়ে কী ভাববে, আদৌ তাকে বিশ্বাস করেছে কি না। তার কোনো উত্তর এখনো পায়নি। দুজনেই চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে। আদনান আকাশের দিকে তাকিয়ে গম্ভীর ষড়যন্ত্র করছে। সকালে আলগোছভাবে আদনানের গায়ে হাত পড়তে আয়েশা ঘাবড়ে উঠল। শরীর গরমে পুড়ে যাচ্ছে। ঘুমন্ত অবস্থায় আদনান গোঙাচ্ছে। আয়েশা এক লাফে উঠে আদনানের কপালে মুখে হাত দিয়ে আবারও চেক করে নিল। হ্যাঁ, প্রচণ্ড জ্বর গায়ে। উঠে গিয়ে দ্রুত ফ্রেশ হয়ে একটি রুমাল ভিজিয়ে আদনানের কপালে দিয়ে গায়ে ওড়না পেঁচিয়ে চলে গেল রিসর্টের রেস্টুরেন্টে। সকালের জন্য হালকা নাস্তা, স্যুপ অর্ডার করেছে। মেডিসিন আয়েশার ব্যাগেই আছে, কিন্তু সেগুলো দিয়ে এত জ্বরের কাজ হবে কিনা জানা নেই। বাবাকে কল করে ওষুধের নাম জেনে নিল। রিসর্টের রিসেপশনে গিয়ে বলল, এক্সকিউজ মি, এখানে কোনো মেডিসিনের শপ আছে? আমার হাজব্যান্ডের অনেক জ্বর, দ্রুত এই মেডিসিনগুলো লাগবে। রিসেপশনের লোক তাকে বলল, ম্যাম, আপনি টাকা আর মেডিসিনের নাম দিন, আমরা আনিয়ে দিচ্ছি। এত সকালে আপনার একা বের হওয়া ঠিক হবে না। জি, এই নিন। অনেক অনেক থ্যাঙ্কস। ওয়েটারের সাহায্যে ঘরে খাবার আর মেডিসিন নিয়ে পৌঁছেছে। আদনান উঠে মাথা নিচু করে বসে আছে। আয়েশাকে দেখার সাথে সাথে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে করতে বলল, কোথায় গেছিলে একা? মাথা খারাপ নাকি তোমার? চেনো না, জানো না? একদম চুপ। খাবার এনেছি আর সাথে মেডিসিন। কত জ্বর দেখেছেন? চুপচাপ ফ্রেশ হয়ে খাবার খান, মেডিসিন নিতে হবে। কাছে এসে আদনানকে ধরে ওয়াশরুম পর্যন্ত দিয়ে আসলো। ফ্রেশ হয়ে তাকে ধরে খাবার টেবিলে বসিয়েছে। তুমি আমার জন্য এগুলো আনতে একা একা বেরিয়ে গেছো? হ্যাঁ তো? না, কিছু না। আয়েশার কেয়ার তাকে মুগ্ধ করেছে। একটা মেয়ে অচেনা জায়গায় কাউকে কিছু না জানিয়ে খাবার এনেছে, মেডিসিনের ব্যবস্থা করেছে। এসব ছোটোখাটো বিষয়গুলো নিয়ে মনে ভালো লাগা কাজ করে। খাচ্ছেন না কেন? খেতে ইচ্ছে করছে না। খেতে হবে, দেখি হা করেন। আয়েশা নিজে হাতে স্যুপ খাইয়ে দেওয়ার জন্য উদ্যত হলো। আদনানের খেতে ইচ্ছে না করলেও আয়েশার হাতে খাবার কেন যেন সে মিস করতে চাইছে না। আয়েশার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন খাবার শেষ করে ফেলেছে খেয়ালই নেই। মেডিসিন নিয়ে শুয়ে পড়েছে, শরীর ভার ভার লাগছে। পাশে আয়েশা বসে জলপট্টি দিয়েই যাচ্ছে।
আদনান ঘুমিয়ে পড়েছিল। দুপুরে আবারও একইভাবে খাবার এনে তাকে ডেকে তুলেছে। সারাদিন সে আদনানকে এক মুহূর্তের জন্য একা ছাড়েনি। কখনো জ্বর চেক করা, ওষুধ দেয়া, জলপট্টি দেয়া, এভাবেই কেটে গেছে সারাটা দিন। রাতের খাবারের পর সে অনেকটাই বেটার ফিল করছে, তবে প্রচণ্ড মাথা ব্যথা। আদনানকে মাথা চেপে বসে থাকতে দেখে আয়েশা বলল, বেশি খারাপ লাগছে? মাথা টেপে দেব? না, লাগবে না, কষ্ট হবে তোমার। এমনি আজকে সারাদিন আমার জন্য তোমার অনেক খাটনি গেল। এসব ফর্মাল কথাবার্তা আমার সামনে বলবেন না। আসেন, আমি খুব ভালো হেড ম্যাসাজ করি, 1 সেকেন্ড ব্যথা চলে যাবে। হ্যাঁ ম্যাডাম, আপনি তো জাদুকর। বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়েছে আদনান। আয়েশা তার মাথা ম্যাসেজ করে দিচ্ছে, শান্তি পাচ্ছে অনেক। আবেশে ঘুমিয়ে পড়ল। ম্যাসাজ করতে করতে আয়েশাও বসেই ঘুমিয়ে পড়েছে। মাঝরাতে তাকে বসে ঘুমাতে দেখে উঠে বসলো আদনান। তাকে ঠিক করে শুইয়ে দিয়েছে। তার দিকে কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে থেকে তার মাথায় হাত বুলিয়ে বলল, আমি অনেক লাকি আয়েশা, আজ তুমি যেভাবে আমার পাশে ছিলে, আমার জন্য একা এখান থেকে ওখানে দৌড়ে বেরিয়েছ। আমি এসবের কি ডেফিনেশন দেব আমি জানি না। সবকিছুর সমাধান তোমার কাছে কিভাবে থাকে। তুমি আমার পাওয়ার প্যাকেজ। কিছু একটা আছে তোমার আর আমার মধ্যে, যেটা আমাকে বারবার তোমার কাছে টানে। আমি ধীরে ধীরে তোমার মধ্যে হারিয়ে যাচ্ছি। আমি সব সময় তোমার পাশে থাকবো আয়েশা, আই প্রমিস। চোখের পলকে কেটে গেছে 7টা দিন। বান্দরবনের ট্রিপ শেষ। আনন্দ, ভয়, বিচ্ছিন্ন অনুভূতির মধ্যে কিভাবে এত জলদি সময় চলে গেল তারা দুজনে হিসাব মেলাতে পারেনি। আরও থাকার ইচ্ছে ছিল তাদের, কিন্তু 2 দিন পর আয়েশার কাজিনের বিয়ের দাওয়াত পড়ে যাওয়ায় তাদের আজই ফিরতে হচ্ছে। এই ট্রিপ আদনান আয়েশার মধ্যেকার জড়তাকে অনেকটা কাটিয়ে তুলেছে। তাদের বন্ধুত্ব মজবুত হয়েছে। এখন আয়েশা বেশ মন খুলিয়ে কথা বলে আদনানের সাথে। আর চোখে হাসে, দুষ্টুমি করে, রাগ করে, কথায় কথায় মাথায় গাঁটটা মেরে বসে, কলার চেপে ধরে, হাত খামচে দেয়। আদনান এত দ্রুত আয়েশার পরিবর্তন এত সহজে হজম করতে পারেনি, তবে আয়েশার এই রূপ তাকে শান্তি দিচ্ছে। সেদিন রাতে আদনানের সামনে তার জীবনের একটি কালো অংশ খোলাসা করে নিজেকে অনেকটা ফ্রি ভাবছে। আদনান সেদিন তাকে ভুল না বুঝে সান্ত্বনা দিয়েছে, সাহস দিয়েছে, আস্থার হাত এগিয়ে দিয়েছে। এখন সে আদনানের সাথে সাথে থাকে। একটু দূরে যেতে নিলেই শার্ট চেপে ধরে আনে। খুব দ্রুত তাদের হৃদয়ের পরিণতিগুলো তারা কেউ আন্দাজ করতে পারেনি এখনও, কিন্তু যা ঘটছে সবই সুন্দর। বান্দরবন থেকে ফিরে আয়েশাকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় আবারও আদনানের বুকে যন্ত্রণা করছে। পকেটে হাত গুজে দাঁড়িয়ে তাকে সামনে রেখে নির্বাক চেয়েছিল তার দিকে বেশ কিছুক্ষণ। সে যেতে চায় না, তার চোখ স্পষ্ট এই বাণী ছুড়ে দিচ্ছিল আয়েশার পানে। আয়েশার মনেও এক অজানা ঝড়। আদনানের সাথে কাটানো মুহূর্ত সেও উপভোগ করেছে। মুখ ফুটে বলার সাহস নেই। তাদের নিস্তব্ধতা অনেক কিছু জানান দিচ্ছে। আসি? হুম। কিছু বলবে না? থ্যাঙ্কস, আমি অনেক এনজয় করছি। আর বলতে বলতে কণ্ঠ ভার হয়ে আসছে তার। আর কি, বিয়েতে দেখা হবে? অবশ্যই। আয়েশার মাথায় হাত রেখে চলে গেল আদনান। আনন্দ গাড়ি নিয়ে এসেছে আদনানকে পিক করতে। আয়েশা সেখানেই ঠাঁই দাঁড়িয়ে। গাড়ি একদম চক্ষু সীমানার বাহিরে না যাওয়া পর্যন্ত পথ চেয়েছিল। চলে যাওয়ার পরেই আয়েশা চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে আনমনে নিজেকেই বলছে, আমার অনেক খারাপ লাগছে। ভাইয়া, ও ভাইয়া। আনন্দ সুরে সুরে ডেকে চলেছে আদনানকে। আদনানের গম্ভীর জবাব, বল। মন খারাপ? না। হ্যাঁ, বুঝি, ভালোই ফেসেছ। আদনান আর চোখে একবার দেখে নিল আনন্দকে, পরপর আবার দৃষ্টি নির্ধারণ করলো সামনে। তোকে যে কাজ দিয়েছিলাম করেছিস? ডান, পুরো হিস্ট্রি আছে আমার কাছে। বলা শুরু কর। রিহান ছেলেটা কেরানীগঞ্জের বাসিন্দা। ঘরে বাবা, বড় ভাই আর মা আছে। ওর জীবনের অনেক ঘটনাই জানিয়েছে আমার বন্ধু। ও সৌভাগ্যবশত আমার বন্ধু কেরানীগঞ্জে তাদের এলাকায় থাকে, খুব ফেমাস সে তার এলাকায়। নানা মেয়ে কেলেঙ্কারিতে জড়িত, আড্ডা দেওয়া, ইফটিজিং, নেশা পানি করে। নেশা করার দায়ে জেলেও গেছে। ফ্যামিলি অবস্থা ভালো না, কিন্তু আশ্চর্যজনক যে ফ্যামিলি অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও এলাকায় তারা পাওয়ারফুল। তার চাচার মিল আছে সেখানে, নাম ডাক আছে। চাচার নাম বেচে যত আলতু ফালতু কাজ করে বেড়ায়।